শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাকসুতে জয় বা পরাজয়ে কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়া এমনটাই জানালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এ সময় নবনির্বাচিত জিএস এস.এম. ফরহাদ বলেছেন, কোনো বিজয় মিছিল করবে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের। দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর সকাল 8:45টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের ফলাফল। আর সেই ফল ঘোষণার পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল। সিনেট ভবন অডিটোরিয়াম তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হর্ষধ্বনিতে মুখর। প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়ার ব্যাপারে জানান বিজয়ীরা। ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে স্মরণ করেন। এই বিজয়কে আমানত উল্লেখ করে তার যে কোনো মূল্যে রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি। বলেন, ডাকসু ভিপি নয়, নিজেকে পরিচয় দিতে চান সবার ভাই হিসেবে। ক্যাম্পাস ও দেশকে সবার সাথে কাঁধে কাঁধ এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করব এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের, সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা, সেটা আমরা দিতে চাই। নবনির্বাচিত জিএস এস.এম. ফরহাদ বলেন, এই বিজয় আল্লাহর তরফ থেকে আমানতদারির পরীক্ষা। কোনো ভুল কিছু করেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা শুধুমাত্র আল্লাহর কাছে শুকরিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জানান, দেশের সব ছাত্র শিবিরের শাখা দোয়া মাহফিল ও জুলাই আহতদের সাথে সাক্ষাতের মাধ্যমে বিজয় উদযাপন করবে। বলেন, এখন ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস এবং তারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পেরেছে বলে আমি মনে করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে পর্যায়ে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, আজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক কার্যক্রম নেই, শিক্ষার্থীদের সংখ্যা কম থাকার কথা, কি অবস্থা দেখছেন ভোটের পরের পরিবেশ? বৃষ্টি, ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু ক্যাম্পাস একেবারেই শিক্ষার্থী আনাগোনা খুবই কম ছিল সকালের পর থেকে। যেমনটা আমরা জানি যে গতকাল সকাল 8টার পর থেকে আজকে সকাল 10টা পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত কিন্তু বিশাল এক কর্মযজ্ঞ চলেছে সবার মাঝেই। কর্মকর্তারা যেমন ব্যস্ত ছিলেন, শিক্ষার্থীরাও তেমন কিন্তু মাঠে ছিলেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ছিলেন। প্রায় 23 থেকে 24 ঘন্টারও বেশি সময়, আর তার চেয়েও বেশি সময় আসলে এই নির্বাচনী যে প্রচার যে ভোটাভুটি থেকে শুরু করে ফলাফল পর্যন্ত, যার কারণে কিন্তু তারা অনেকে আসলে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কিন্তু অনেকে হলে বিশ্রাম নিচ্ছেন। তারপরও যে কয়েকজন শিক্ষার্থীকে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে পেয়েছি, ক্যাম্পাসে এসে পেয়েছি, তারা আমাদের যেটি বলছেন যে নির্বাচনের ফলাফল যেমনই হোক না কেন তারা কিন্তু সেটি মেনে নিয়েছেন এবং তারা সেটিকে স্বাগত জানিয়েছেন। বলছেন যে যারা আসলে আগামীর দিনে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে আসবেন তারা ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের কল্যাণেই তাদের যে সময়টি সেটি তারা ব্যয় করবেন এবং তাদের প্রত্যাশা আসলে অনেকটাই পূরণ হয়েছে এমনও অনেকে জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে গড়ে আসলে যেসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু প্রায় 8,000-এর মতন ভোট বেশি পেয়ে আসলে নির্বাচিত হয়েছেন, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে নির্বাচন নিয়ে কারচুপি বা যে ধরনের অভিযোগ আসলে গতকাল থেকে আসছিল, বিচ্ছিন্ন যে অভিযোগগুলো আমরা শুনেছি, সেই অভিযোগের আসলে তেমন কোনো ভিত্তি নেই, কিংবা যারা আসলে নির্বাচনে জয়ী হয়ে এসেছেন সেগুলো আসলে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তারা সেটি পূরণ করবে। এবং এরপরেও আমরা ক্যাম্পাসের যে পরিবেশ সেটি নিয়ে যদি একটু বলতে চাই, সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ শেষ করে কিন্তু শিক্ষার্থীরা এখন
এখন পর্যন্ত বিশ্রামে আছেন এবং যেহেতু যেই প্যানেল জয়ী হয়েছেন অর্থাৎ শিবির সমর্থিত প্যানেল, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে কোনো ধরনের মিছিল কিংবা কোনো উৎসবের কোনো পরিকল্পনা নেই। তারা কয়েকটি কার্যক্রম ঘোষণা করেছেন, তার কারণে কিন্তু বলা যায় যে ক্যাম্পাসে কিন্তু খুব শান্ত পরিবেশ আসলে বিরাজ করছে। ঢিলেঢালা ভাব বোঝাই যাচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রেদওয়ান। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ নিয়ে সব শঙ্কা দূর হয়েছে, তবে এর প্রভাবে জাতীয় নির্বাচনেও একই গোষ্ঠী জয়ী হবে এমনটি মনে করেন না নেতারা। রাজনৈতিক নেতৃত্ব মনে করে ডাকসুতে মুখোমুখি হওয়া তথ্য প্রযুক্তি সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজনীতিতেও। ডাকসুকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, যে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। ক্যাম্পাসের নির্দিষ্ট গণ্ডির বাইরে এই নির্বাচনের প্রভাব কতটা? জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসু নিয়ে নিম্নবিত্তের মানুষের আছে মিশ্র প্রতিক্রিয়া। এই যে কালকে একটা নির্বাচন হচ্ছে, সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? জি না, আমার কোনো ধারণা নাই নির্বাচন হয়েছে কি না হয়েছে এটা আমি বুঝতে পারিনি। ওই পেপার পড়িস, আমি ডাকসুর বানেই বুঝি না ডাকসুটা কি জিনিস। যার যেখানে যাকে ভালো লাগবে তাকেই মানুষ ভোট দেবে, আর এইটা মনে হচ্ছে না যে এককভাবে কেউ ভোট পাবে। 1989 সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া তৎকালীন জাসদ ছাত্রলীগের এই সদস্য মনে করেন জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচন। প্রথমত প্রভাব হচ্ছে নির্বাচন করা সম্ভব। এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে যে অবস্থা, অনেকেই ভাবছে নির্বাচন করার পরিবেশ আছে কিনা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়, জাতীয় নির্বাচন, সেটা যে সম্ভব, এটা একটা আত্মবিশ্বাস হবে। ডাকসু নির্বাচনকে গোটা বাংলাদেশের রাজনীতির সাথে এক করে দেখার সুযোগ নেই বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনে আসলে এই ধরনের একটা দক্ষিণ পন্থার উত্থানের একটা জমিনটা তৈরি হয়েছিল। আর গত 1 বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই জমিনে বলতে পারেন নানাভাবে এখানে পানি ঢালা হয়েছে। তার একটা সমষ্টিকে যদি বলেন ফলাফল হচ্ছে এবারকার এই নির্বাচনের যে ফলাফল। সুতরাং মানে এটাকেই সব কিছু বিবেচনা করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। যারা ডাকসুতে জয়লাভ করলো তারা কি পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করতে পারে কিনা, এইভাবে সরল সোজা জবাব দেওয়াটা কিন্তু সম্ভব না। কারণ এটা কিন্তু খুব একটা হয়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন ডাকসু নির্বাচনে সবগুলোই জাসদ সমর্থিত ছাত্রলীগ বা বাসদ সমর্থিত ছাত্রলীগ জয়লাভ করেছে, কিন্তু এর পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে তেমন কোনো ছাপই পড়েনি। প্রেক্ষাপট ভিন্ন। সামাজিক মাধ্যমে গুজব, অপপ্রচার কিংবা তথ্য প্রযুক্তির ব্যবহার আসন্ন জাতীয় নির্বাচনকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে ডাকসু নির্বাচন থেকে, সেই শিক্ষা নেওয়ারও আহ্বান দলগুলোর। এআই প্রযুক্তি ব্যবহার করে দিনকে রাত আর রাতকে দিন করবার যে তৎপরতা, এগুলো তো ভোটের ক্ষেত্রেও একটা বড় ধরনের বিষয়। যারা চিন্তা করেন, সংগঠন করেন, বহু বছর কাজ করেছেন, তাদের ভোটের মধ্যে কিন্তু বিশাল বিভাজন। যখন ভাগ বিভক্তি হয় তখন কেবলমাত্র ভোট ভাগ হয় না, সাধারণ যে ফ্লোটিং ভোট, তখন সেটাও কিন্তু তখন আর তাদের পক্ষে থাকে না। মুক্তিযুদ্ধকে খোঁচা মারার চেষ্টা করেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তারা কিন্তু দ্রুতই মানে সর্বাত্মক বিরোধিতার সম্মুখীন হবে। কোনটা এআই দ্বারা তৈরি করা একটা ভুয়া সংবাদ, কোনটা সত্যিকারের সোর্স, কোনটা নকল সোর্স, এই অভিজ্ঞতাটা আরও বাড়বে। বিস্তৃত পরিসরে ডাকসুর ফলাফলের প্রভাব অস্বীকার করলেও দলগুলোকে পুরনো ধারার রাজনীতি পর্যালোচনার আহ্বানও জানান নেতারা। ওয়েক আপ কল হিসাবে এটাকে নিশ্চয়ই বিবেচনা করার প্রশ্ন আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচনে ডাকসু তেমন কোনো প্রভাব ফেলবে না। এখন পর্যন্ত ডাকসুতে বড় দল থেকে নির্বাচিতরা সংসদে প্রতিনিধিত্ব করেছে, তবে স্বতন্ত্র বিজয়ীরা সংসদে যেতে পারেনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসলেও গুরুত্ব পায় ডাকসু নির্বাচন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটাই গণতন্ত্রের রীতি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের, এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল,
যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না? তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। জাতীয় নির্বাচনে ডাকসুর এই ফলাফল তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা না এখনো ডাকসুতে ভিপিজিএস হয়েছে, অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ হারিয়ে গিয়েছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে তার সবই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এসেছে। তবে ফ্যাসিবাদ তৈরি করে এমন ছাত্র রাজনীতি কেউ চায় না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর কাল জাকসু নির্বাচন। ভোটের অপেক্ষায় আছেন প্রার্থীরা, উচ্ছ্বসিত ভোটাররাও। চলছে শেষ সময়ের প্রস্তুতি, আর ভোটের দিন কড়া নিরাপত্তা থাকবে। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা। উৎসব মুখর ক্যাম্পাস, প্রস্তুত নির্বাচন কমিশনও। নির্বাচনে ভিপি পদে 10 জন থাকলেও প্রার্থিতা নিয়ে জটিলতায় অমর্ত্য রায়। 9 জিএসের মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্যা ফারিয়া। এজিএস পুরুষ পদে 10 আর নারী পদে লড়ছেন 6 জন। এছাড়া বাকি 21টি পদে রয়েছে একাধিক প্রার্থী। যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবে না ক্যাম্পাসে। বাস্তবসম্মত ইশতেহার দিচ্ছেন এবং আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি, তারা কতটুকু করতে পারবেন এইটা বিবেচনা নিয়ে আমরা নেতা নির্বাচন। আমি বাছাই করার ক্ষেত্রে আমি ব্যক্তিকে প্রাধান্য দিব, কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে সেটা না। সার্বিক উন্নয়নের জন্য কাজ করবে এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো ওনারা শুনবে, আমরা যাতে ওনাদের অ্যাপ্রোচ করতে পারি। বিশ্ববিদ্যালয়ের 21 আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র। এর মধ্যে 11টি ছাত্র ও 10টিতে ভোট দেবেন ছাত্রীরা। মোট বুথের সংখ্যা 224টি। পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন 134 জন। এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো। এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অন্তত 1200 পুলিশ। থাকবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। বিশ্ববিদ্যালয়ের 12টি গেটেই থাকবে বাড়তি নিরাপত্তা। পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা। ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। 32-33 বছর পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কোনো প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়, সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর। ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে, তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে, আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে। আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে 100% নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 315 জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, আর যাচাই বাছাই শেষে 7 জন বাদ পড়েছে। রাকসু নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্কও করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। তাদের প্রত্যাশা নির্বাচন হবে প্রভাব মুক্ত। আর তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক, তবে বয়সসীমা তুলে দেয়া, গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে ছাত্র শিবির। এদিকে প্রক্টরের পদত্যাগ সহ 7 দফা দাবিতে ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছে কিছু শিক্ষার্থী।
প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে বেলা 12টা থেকে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করে কিছু শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমি তো চাইবই যে আমার নিরাপত্তা নিশ্চিত হোক এবং আমরা এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এখানে আমরণ অনশন করে যাব। আমরা যাতে এটার একটা যৌক্তিক সমাধান হোক এবং আমাদের 7 দফার দাবি হচ্ছে একটা রূপরেখা বাস্তবায়ন হোক। অনেকগুলো ঘটনা আছে যেগুলোর কারণে আমরা নিরাপদ বোধ করি না এবং এগুলোকে কেন্দ্র করে অভিযোগপত্র দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, প্রশাসন কোনো ব্যবস্থা আসলে গ্রহণ করে নাই। অন্যদিকে একই সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাকসু নির্বাচনে আচরণবিধির খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রচারণা, সভা সমাবেশ, যানবাহন ব্যবহার সহ 17টি বিধানের পাশাপাশি জানানো হয় এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া আমরা কোনো ধরনের প্রার্থী হতে আমরা অ্যালাউ করব না, এটা সবার স্বার্থে। তবে এটাকে আমরা যে যিনি ডোপ টেস্ট করবেন, যারা প্রার্থী হবেন, আমরা গোপনীয়তার স্বার্থে ফেসগুলোর সাথে সেটা আমরা কখনো প্রকাশ করবো না। হলের ছোট ছোট জায়গাগুলো আমরা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করলে অনেক কনজাস্টেড হয়ে যাবে। আমাদের বড় বড় অডিটোরিয়াম আছে, বড় বড় রুম আছে ফ্যাকাল্টিগুলোতে। এটা একটা কারণ যে একটা ওয়াইড স্পেস জায়গাতে আমরা ভোটগুলো করার চেষ্টা করব। যেহেতু তারা ছাত্র হয়ে গেছে এবং তাদের এই ছাত্রত্ব পাওয়াটা আমাদের সীমাবদ্ধতার কারণে দেরি হয়েছে, সেই জন্য আমরা এটাকে সব ছাত্র ফার্স্ট ইয়ারের সকল ছাত্র যারা ভর্তি হয়েছে প্রত্যেকেই ভোটার হবে। এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নেতারা আলোচনা ছাড়াই গঠনতন্ত্র সংশোধন এবং নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়স সীমা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। নির্বাচন বানচাল চেষ্টার শঙ্কার কথাও জানান। যুগোপযোগী প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পাদকীয় পদ রাখা হয়নি। প্রয়োজন নেই এমন অনেকগুলো পদে সহ সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। প্রশাসনকে গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় সম্পাদকীয় পদ বৃদ্ধি করতে হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে 48 ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বন্ধ রয়েছে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের একপাশে জ্বলছে টায়ার, অন্যদিকে চলছে বিক্ষোভ। সেই সাথে বাড়ছে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয়দের এই বিক্ষোভ। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের 8টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় রাজধানী থেকে ভাঙ্গা হয়ে 21 জেলার যান চলাচল। ছোট, মাঝারি এবং পণ্যবাহী বাহনগুলো দীর্ঘ সময় ধরে আটকে আছে একই স্থানে। তবে বিকল্প পথ ব্যবহার করছে যাত্রীবাহী বাসগুলো। খুলনা থেকে আসছি, গোপালগঞ্জ মাল ডেলিভারি দেওয়ার কথা, মুরগির বাচ্চা। মানে এই যানজটের কারণে 3 ঘন্টা বসে ছিলাম। তারপরে রাস্তা দিয়ে ঘুরা গেছি, যাওয়ার পরে ওই জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে এই জায়গায় আইসা আবার 4 ঘন্টা হইলো বসে রয়েছি। আমি বরিশাল থেকে আসছি, যাবো ফরিদপুর। এনে আইসি 11টা বাজে, 11টা বাজার থেকে এ পর্যন্ত জামে পৌঁছেছি। এখন এই রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছে। 2 ঘন্টা যাবত এখানে আটকা আছি। এখন কয়টায় কি ছাড়বো না আমরা অনিশ্চিতভাবে এখানে আছি। অটোতে আইছি, টাকাও যাচ্ছে ডবল, কি করবো এখন, সাথে রুগী। বললাম যে ভাই আমাকে গাড়িটা একটু ছাড়েন, কয় না ছাড়া যাবে না। বিক্ষোভকারীরা বলেন, ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে 2 নম্বর আসনে অন্তর্ভুক্ত করা জনবিরোধী সিদ্ধান্ত। দ্রুত সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। আমাদের এই রুল বাতিল না করা পর্যন্ত আমরা রাস্তায় আসি থাকবো। আর ইসি মহোদয় যদি আমাদের এই আন্দোলনের দাবি না মেনে নেয়, আমরা আজ থেকে রাজপথে ইসির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাব। এক দাবি, আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমাদের কঠোর আন্দোলন চালিয়ে যাব। এদিকে বাগেরহাটে 48 ঘণ্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে ডাকা হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। সেই সিদ্ধান্তকে বাতিল করে 3টি আসন করেছে। আমরা এটা মানি না, বাগেরহাটবাসী মানে না। 3টি আসনের গেজেট প্রকাশ করায় বাগেরহাটবাসী ক্ষুব্ধ।
তাদের এই সিদ্ধান্ত বেআইনি, অযৌক্তিক, নাগরিক অধিকার ক্ষুণ্ণের শামিল। হরতালের কারণে বাগেরহাট হয়ে অন্তত ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। জেলার জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় ৪টি আসন বহাল রাখার দাবি বিক্ষোভকারীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমরা বাগেরহাটে যাব, যেহেতু সেখানে ৪৮ ঘন্টার হরতাল চলছে। সে সম্পর্কে খোঁজ খবর রাখছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জনজীবনে এই হরতালের প্রভাব কেমন পড়েছে সেটি জানাবেন। যারা হরতাল পালন করছেন তারা সাড়া কেমন পাচ্ছেন? বৃষ্টি, জনজীবনের বিষয় যদি বলি তাহলে সকাল থেকেই জনদুর্ভোগ ছিল, এখনো সেই জনদুর্ভোগ আছে এবং সকাল সন্ধ্যা যে হরতাল, সেই হরতাল যারা পালন করছে তারা কিন্তু এখনো রাজপথে আছে এবং তারা সেই সকাল সন্ধ্যা হরতাল শুধু না, ৪৮ ঘন্টার যে হরতাল, সেই হরতালের তারা রাজপথে এখনই কিন্তু আছে এবং তারা আসনের দাবিতে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা কোনো অবস্থাতেই আমাদের যে দাবি সেই দাবি মানা না হলে আমরা রাজপথের সাথে সাথে আমরা আইনি যে আমাদের যে লড়াই, সেই লড়াইটি আমরা চালিয়ে যাব। পাশাপাশি জনদুর্ভোগের যে বিষয়, সেই জনদুর্ভোগ কিন্তু কমে নেই। আমরা দেখেছি সকালে যারা সেবা প্রার্থী, বিভিন্ন সেবা প্রার্থী ছিল, তারা প্রতিটি মোড়ে মোড়ে তারা বাধাপ্রাপ্ত হয়েছে, তারা অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে, তারা গাড়ি ঘোড়া সংকটে ছিল, তারা সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি এবং আগামীকালকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের থাকবে বলে হরতাল। বৃষ্টি, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা হরতাল পালন করবে, শুনেছি আমরা। ধন্যবাদ ইয়ামিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এবং সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। প্রসিকিউশন বলছে আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ শেষ হবে সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণের এমন পর্যায়ে বুধবার শেখ হাসিনার বিরুদ্ধে আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। ২০০৯ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই ২০২৪-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে ২০০৯ থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা, এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। তারপরে এই মামলা আর্গুমেন্টে যাবে, তারপরে রায়। এদিকে ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেপ্তার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, NBR এর গোয়েন্দা সেল। জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার। সেনাকল্যাণ ভবনের ওই শাখায় তার নামে নিবন্ধিত লকারের নাম্বার ১২৮। এই দুইটি চাবির মধ্যে একটি আছে শেখ হাসিনার কাছে আর একটি ব্যাংকের কাছে। সকালে রাজস্ব গোয়েন্দারা লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তার বোন শেখ রেহানা সহ তার নামে যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার FDR জব্দ করেছে গোয়েন্দা সেল। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেওয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার এবং সম্পদের তথ্য জানতে চাওয়া হয়। পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক, আর সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকের লকারের তথ্য জানা যায়। ধারণা করা হচ্ছে
গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল ও অলংকার থাকতে পারে এই লকারে। রাজধানীর খিলক্ষেতে অবস্থিত দুর্গা মন্দির নিয়ে দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত জটিলতার অবসান হলো। রেলওয়ে প্রশাসন আনুষ্ঠানিকভাবে মন্দির কমিটিকে বুঝিয়ে দিয়েছে জমি। বিকেলে খিলক্ষেত রেলগেটের পাশে মন্দিরের জমি বুঝিয়ে দেওয়া হয়। সনাতন সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, বহুদিন ধরে এই মন্দিরের জায়গা নিয়ে জটিলতা ছিল। রেলওয়ে কর্তৃপক্ষ জায়গা বুঝিয়ে দেয়, এখন মন্দিরের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন স্থানীয়রা এবং আশা করছেন দুর্গা মন্দিরটি শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র নয়, বরং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। 8 দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। গেল কয়েক বছরে বন্দরের প্রবৃদ্ধি ও রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবনমান এখনও অনুন্নত বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। মজুরি কর্তন, বেতন বৈষম্য নিরসন সহ 8 দফা দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকালে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবন মানে উন্নতি নেই দাবি করে 8 দফা দাবি তুলে ধরেন তারা। কোম্পানির অধীনে এখনো সাদা গেট পাস দিয়ে চাকরি করতেছি এবং প্রতি মাসে 500 টাকা করে আমাদের গেট পাসের বাবদ কেটে নেওয়া হচ্ছে। বন্দরে অনেক শ্রমিক আছে যে আপনার 20-25 বছর চাকরি করতেছে, এখনো যদি চলে যায় ও কিছু পায় না। বন্দর পক্ষের থেকে সিদ্ধান্ত করার কথা আছে, কিন্তু কেন এটা করলো না? আমাদের দাবি ওদের কাছে, এবং বার্ড কোম্পানি আমাদের প্রতি অত্যাচার করতেছে। দৈনিক মজুরি 385 টাকার পরিবর্তে 280 টাকা প্রদান এবং সিন্ডিকেটে দৌরাত্মের প্রতিবাদ জানান শ্রমিকরা। আমাদেরকে যে 100 টাকা কম দেয়, ওই 100 টাকা চাইলে হুমকি তো আছে, সার্কিবদ্ধ মানে নানানভাবে অরানি আছে। যেটা শ্রমিকদের প্রাপ্য সেই টাকাটা পুরো টাকাটাই কি শ্রমিকদের পরিশোধ করতে হবে, কিন্তু মালিক পক্ষের কিছু লোক তারা এখান থেকে কিছু টাকা 100 টাকা করে তারা কেটে রাখে। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে ওনারা নির্যাতন করে। নিরাপদ কর্মপরিবেশ, বেতন বৈষম্য দূর করা সহ দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। মালিক প্রতিনিধির সাথে বন্দর কর্তৃপক্ষ কিছু মাফিয়া গ্রুপের ছোটরা বসি, তারা সিদ্ধান্ত করি আমাদেরকে আবার মালিকের মাধ্যমে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তাদের কিছু টাকার বিনিময়। আমার 5টি মৌলিক চাহিদা আছে, চাহিদাগুলো ওনারা সম্পূর্ণভাবে ওনারা আমাদেরকে দিবে, কিন্তু গত 17 বছরে ওনারা আমাদেরকে পরিচালনা করে আসছে ঠিক, কিন্তু ওনারা আমাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করে নাই। দেশের আমদানি ও রফতানি বাণিজ্যের 92% সম্পূর্ণ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যেখানে বার্থ ও টার্মিনালে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 5000 শ্রমিক কর্মরত। মামুনুর শীতভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার শিকার হলো গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। তিউনিসিয়ার একটি বন্দরে বহরটির আলমা নামক নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি, তবে নিরাপদে রয়েছে সকল ক্রু। ইনস্টাগ্রাম পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। হামলার ঘটনায় দায় স্বীকার না করলেও এবার সন্দেহের তীর ইসরায়েলের দিকে। এবং এর আগেও মঙ্গলবার তিউনিসিয়া বন্দরের সুমুদ ফ্লোটিলার দ্য ফ্যামিলি জাহাজে ড্রোন হামলা চালানো হয়। স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে প্রায় 50 নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। 2 দিনের বিক্ষোভ, ভয়াবহ সহিংসতা, রাজনৈতিক অস্থিরতার পর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপালের পরিস্থিতি। তবে রাজধানী কাঠমান্ডুর বাইরে কয়েক জায়গায় আজও বিক্ষিপ্তভাবে লুটপাট, বিক্ষোভ, অগ্নিসংযোগের ঘটনা হচ্ছে। সহিংসতার দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কারাগার থেকে পালানো কয়েকশো বন্দীকে আটক করা হয়েছে আবারও। অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছেন সেনাপ্রধান। উদ্যোগ নিয়েছেন জেএনসি প্রতিনিধিদের সাথে আলোচনার। একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। গত দুদিনে কয়েক দশকের সর্বোচ্চ ভয়াবহতা দেখল হিমালয় কন্যা নেপাল। এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনীর টহল, দেশ জুড়ে বিভিন্ন স্থানে বহাল কারফিউ।
অবশ্য আজও কিছু এলাকায় বিক্ষোভ, লুটপাটের খবর মিলেছে। সহিংসতা, লুটতরাজের অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে ২৭ দুষ্কৃতিকারীকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। বিশৃঙ্খলা তৈরিকারীদের খোঁজ জানাতে চালু করা হয়েছে জরুরি নম্বর। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় ২ জেলায় কারাগার ভেঙে পালিয়েছে কয়েকশো বন্দী। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তাদের ৫ জনের। একদিন পর জেল পালানোদের বেশিরভাগকে আটক করেছে সেনা সদস্যরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছে সেনাবাহিনী। আজই জেনজি প্রতিনিধিদের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণের জন্য তালিকা চাওয়া হয়েছে তরুণদের কাছে। জেনজিদের নানা গ্রুপের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অর্থনীতি ও রাজনীতি বিষয়ে ভালো ধারণা রয়েছে এমন প্রতিনিধি বাছাইয়ের চেষ্টা করছে তারা। দাবি দেওয়ার তালিকাও তৈরি করছে। নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী তীব্র আন্দোলনে। দুদিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষের মুখে পদত্যাগ ও পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ ক্ষমতাসীনরা। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভবন সহ বহু সরকারি কার্যালয়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শীর্ষস্থানীয় হামাস নেতারা। মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে ১২টি বিমান থেকে হামলা চালায় ইসরায়েল। টার্গেট ছিল দেশটির রাজধানী দোহার কূটনৈতিক এলাকা, আর সেখানে বসবাস করতেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। হামলার সময় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা চলছিল। বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি নিজেই ছিলেন হামলার সমন্বয়ক। এদিকে তেল আবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। লক্ষ্য ছিলেন হামাস নেতারা। একটু দুটি নয়, আকাশসীমা লঙ্ঘন করে ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। রাজধানীর কাতারের ডিস্ট্রিক্ট এলাকায় ছিল হামলা টার্গেট। কূটনৈতিক এবং ভিআইপি জোন থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে বসবাস করতেন হামাস নেতারা। মঙ্গলবারের হামলা টার্গেট করা হয় তাদেরই একটি ভবন। সে সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চলছিল, যাদের মধ্যে ছিলেন স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান খলিল আল হায়া সহ অনেকেই। হামাসের দাবি হামলায় শীর্ষ নেতাদের কারোরই তেমন ক্ষতি হয়নি। আল্লাহর রহমতে ইসরায়েলের এই কাপুরুষিত হামলায় আমাদের নেতাদের কোনো ক্ষতি হয়নি, তারা সুস্থ আছেন। আমরা এই হামলার জবাব দেব। যে এলাকায় হামলা হয়েছে সেটি ছিল অত্যন্ত গোপনীয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেতের সমন্বয়ে হামলা চালানো হয় জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, বহুল আলোচিত অপারেশন আল-আকসা ফ্লাইটে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই ছিলেন ভবনটিতে। আমি গোয়েন্দা প্রধানের সাথে আলোচনা করি, তখনই সিদ্ধান্ত নেই একটি সার্জিক্যাল স্ট্রাইক। পুরো অভিযানটি আমি সমন্বয় করি। এদিকে নিজ ভূখণ্ডে ইসরায়েলের এ ধরনের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। সমঝোতা আলোচনা ভেস্তে দিতে ইসরায়েলের এই হামলা, এমনটি বলছে দোহা। এটা পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে হামলা চালিয়ে আমাদের পিছিয়ে রাখা যাবে না। আমরা সমঝোতা যে কোনো মূল্যে অব্যাহত রাখবই। হামলার পরপরই আতঙ্ক ছড়ায় পুরো দোহায়। তবে কিছুক্ষণ পরই বিবৃতিতে সরকার জানায় পরিস্থিতি স্বাভাবিক। মুশফিকা হাসান, যমুনা নিউজ। দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার শিকার হল গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। তিউনিসের একটি বন্দরে বহরটির আলমা নামক নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সকল ক্রু নিরাপদে আছে। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। হামলার ঘটনায় দায় স্বীকার না করলেও এবার সন্দেহের তীর ইসরায়েলের দিকে। এর আগে মঙ্গলবার তিউনিসিয়া বন্দরের সুমুদ ফ্লোটিলার দ্য ফ্যামিলি জাহাজে ড্রোন হামলা চালানো হয়। স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে প্রায় ৫০ নৌযান নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল পর্ব। রাষ্ট্র, সরকার প্রধান সহ ১৯৩ দেশের প্রতিনিধিরা এই আসরে যোগ দেবেন। কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি হবে এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয়। এছাড়াও গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে গাজা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মূল পর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন, জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো।
মঙ্গলবার নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের মূল পর্ব। এবারের প্রতিপাদ্য একসাথে আরও ভালো, শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও বেশি সময়। স্বাভাবিকভাবেই জাতিসংঘের বার্ষিক এই আয়োজনে নজর থাকে পুরো বিশ্বের, কেননা সমসাময়িক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। সংকট মোকাবেলায় নানা দিক নির্দেশনাও থাকে। এই অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশের। এটিই হতে যাচ্ছে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সবচেয়ে বড় পদক্ষেপ। এছাড়াও গুরুত্ব পাবে গাজার আগ্রাসন সহ মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া ইউক্রেন ইস্যু। টেকসই উন্নয়নের পাশাপাশি বিশ্ব নারী সম্মেলন, জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি এবং এআই এর আধিপত্য নিয়েও আলোচনা হবে এবারের অধিবেশনে। উদ্বোধনী আয়োজনে জাতিসংঘকে আরও বিকশিত করার কথা বলেন এবারের অধিবেশনের প্রেসিডেন্ট অ্যানালোনা বেয়ারবক। এই বছরের অধিবেশনে জাতিসংঘকে পরবর্তী ৮০ বছরের জন্য প্রস্তুত করতে হবে। জাতিসংঘকে আরও বিকশিত করতে হবে যাতে বিশ্বের ৮০০ কোটি মানুষ জাতিসংঘের পতাকার দিকে তাকিয়ে আশার আলো দেখতে পায়। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সনদের মূল্যবোধ ও নীতির উপর ভিত্তি করে তৈরি প্রচেষ্টাগুলোই এই পরিষদের মূল লক্ষ্য। এই সনদটি কারো একার তৈরি নয়, বরং সম্মিলিতভাবে তৈরি। এর বাস্তবায়নে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে দেশগুলোকে। পুনর্গঠন করতে হবে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন সিরিজের নতুন 4টি মডেল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উন্মোচিত হয় আইফোন 17, 17 প্রো, প্রো ম্যাক্স এবং এয়ার। আগের মডেলের তুলনায় নতুন ফোনগুলোর ডিসপ্লে আকারে বড় হবে, ক্যামেরার মান উন্নত হবে, আরও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্বিগুণ হবে স্টোরেজ। আগের প্রজন্মগুলোর 256 গিগাবাইটের বদলে যা হবে 512 গিগাবাইট। আইফোন 17-এর দাম ধরা হয়েছে $799। আইফোন 17 প্রো এর দাম $1100 আর প্রো ম্যাক্সের জন্য গুনতে হবে $1200। আইফোন এয়ারের মূল্য ধরা হয়েছে $1000। 4টি মডেলই 19 সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এবং নতুন লাইন আপের এয়ার মডেলটি হবে আলট্রা স্লিম। এছাড়া অ্যাপল ওয়াচ, এয়ারপডস প্রো এর নতুন মডেলও উন্মোচন করেছে অ্যাপল। আইফোন এয়ার হচ্ছে গেম চেঞ্জার। যারা পাতলা এবং হালকা ডিজাইনে ভালো পারফরমেন্স চান তাদের জন্য ডিজাইন করা হয়েছে এই ফোন। এই নতুন আইফোনের লাইন আপ সর্বকালের সবচেয়ে বড় অগ্রগতির নিদর্শন। এতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে নানাভাবে সমৃদ্ধ করবে। ডাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমে গভীর ষড়যন্ত্রের প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। বলেন, মুক্ত বুদ্ধি ও মুক্ত চিন্তার বিরোধীরা ডাকসুতে জয়ী হয়েছে। অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে, বিএনপিকে ঠেকাতে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে বলেও মন্তব্য তার। মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে। সেই ষড়যন্ত্রকে আমরা অনুমান করছিলাম, কিন্তু ধরতে পারি নাই, ব্যর্থ করে দিতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানেই আমাদের সীমাবদ্ধতা। লন্ডনে জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক সেমিনারে সম্প্রতি যোগ দেন MH গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। সেমিনারে বাংলাদেশ মডেল শীর্ষক এক ভিশন উপস্থাপন করে রোহিঙ্গা সমস্যাকে মানবতার চ্যালেঞ্জের পাশাপাশি মর্যাদা, ক্ষমতায়ন ও টেকসই ভবিষ্যতের সুযোগ হিসেবে দেখার আহ্বান তিনি জানান। জাতিসংঘের কর্মকর্তারা ভবিষ্যতে ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশনকে একসাথে কাজ করার আহ্বান জানান। প্রস্তাবে সাড়া দিয়ে জাতিসংঘের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছে ফাউন্ডেশনটি।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু রাত 8:30টায়। এশিয়া কাপের রেকর্ড সর্বোচ্চ 8বারের চ্যাম্পিয়ন ভারত, 3বার রানার্স আপ মেন ইন ব্লু। অন্যদিকে মাত্র চতুর্থবারের মতো এশিয়া কাপে খেলছে আমিরাত, আর তাদের অর্জন সর্বোচ্চ 5ম স্থান অর্জন করা। সব মিলিয়ে ভারত ও আমিরাতের মধ্যে এক অসম লড়াই দেখা যেতে পারে, তবে আমিরাত ঘটাতে চায় অঘটন। টি-20 ক্রিকেটের ইতিহাসে ভারত ও আমিরাত একবারে একে অপরের মুখোমুখি হয়েছিল, সেটিও আবার এই এশিয়া কাপের মঞ্চে। 2016 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া আসরের 9ম ম্যাচে আমিরাতকে 9 উইকেটে হারিয়েছিল ভারত। এ ছিল সব খবর, সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।